দেশ গড়তে যে জুলাই পদযাত্রা সারা দেশ আপনাদের মোটামুটি কমপ্লিট করা হয়েছে, আপনি আপনার একেবারে একান্ত অভিজ্ঞতাগুলো বলছিলেন যে কোথায় কোথায় গণমানুষের কথা শুনতে আপনারা গিয়েছেন। তারপরে সার্বিকভাবে যদি একটু জানতে চাই যে এই পদযাত্রা আপনাদের কি এনে দিল? রাজনৈতিক সাফল্য সেটি কি বিশেষভাবে বাড়লো? প্রচারণাটা তো নিশ্চিতভাবেই বাড়লো, আর কি কি পেলেন? রাজনীতির যেই পাঠ, সেই পাঠের অনেক মনে করেন যে কঠিন কঠিন শব্দ, সেই শব্দগুলোর হিসাব নিকাশ করে আমরা রাজনীতি করছি। কিন্তু এটা কিন্তু আমাদের জন্য এটা চোখ খুলে যাওয়া যে আসলে মানুষ কিভাবে ফিল করে, মানুষ কিভাবে দেখে, একেবারে প্র্যাকটিক্যাল মানে একদম অভিজ্ঞতা প্র্যাকটিক্যালি আপনারা মানুষ নিয়েছেন। কিভাবে দেখে। যেমন মনে করেন এমন সেটার হয়েছে, বেসিসে কি আপনারা বলছেন যে নতুন বাংলাদেশের যে রূপরেখা নিশ্চয়ই আমরা চেষ্টা তার করছি, ভিত্তিতে আপনারা দেবেন। আমরা চেষ্টা করছি। যেমন আমরা খুব ক্লিয়ারলি দেখতে পেরেছি যে মানুষ তার বাসার সামনে একটা চায়ের দোকান, সে মূলত চায়ের দোকানটা চালায়, তার 2-3টা গরু আছে, পিছনেই তার বাড়ি। সেই লোকটার পাশেই হইলো একটা নদী, সেই নদীর ওপর পারেও হইলো বাংলাদেশের জমি অনেকখানি জায়গায়, তারপর হলো ইন্ডিয়া। তো সে যেটা করে প্রত্যেক দিনই সকালবেলা সে ঘাস কাটতে যায় গরুগুলোর জন্য। সে ওই দিনও ঘাস কাটতে গেছিল। আচ্ছা, সে কিন্তু নদীর ওই পারেও যায় না, নদীর ওই পারেও কিন্তু বাংলাদেশ, সে কিন্তু এই পারে বাংলাদেশের মধ্যেই ছিলেন, বাংলাদেশের মধ্যে ছিলেন, এবং ওই পারেও কিন্তু বাংলাদেশ, ওই পারেও একটা সার্টেন এরিয়া পর্যন্ত বাংলাদেশ, মানে আমাদেরকে যখন তারা দেখান যে ওই জায়গা পর্যন্ত বাংলাদেশ। এই তো আমি যখন আমাদের নেতারা তার বাসায় গেছে, আমি গ্রামের মধ্যে হাঁটতেছিলাম, বাকি প্রত্যেকটা গ্রামের লোকজন বলতেছে যে এটা খুবই স্বাভাবিক ঘটনা, এই ঘটনাটা প্রায়ই ঘটে, হয়তোবা কখনো গায়ে গুলি লাগে, কখনো গুলিটা লাগে না, কিন্তু তাদের এরকম ঘাস কাটতে যাইতে হয় নদীর পারে, এবং এটা তারাও জানে না কোন মোমেন্টে গুলিটা হবে। এই যে একটা পুরো গ্রাম, এবং তারা বলতেছে যে এরকম গত 6 বছরে তাদের গ্রামে 17 থেকে 18 জন আসলে নানানভাবে হয় মারা গিয়েছেন, নাহলে তাদের অঙ্গহানি হয়েছে, নানান রকমের ঘটনা। আচ্ছা, আমরা কিন্তু ঢাকায় বসে রয়েছি, এই যে ভয়াবহতাটা, এই যে ওই গ্রামের মানুষের যে ভয়াবহতাটা, সে যেটাকে ভয় পায়, সে আমরা বললাম যে এখানে তো বিএসএফ এর ক্যাম্প আছে, বলে যে তার ওরা কিছু করে না, মানে সরি বিজেপির ক্যাম্প আছে, বলে যে বিজেপি কিছু করে না। এই যে একটা মনে করেন যে খুবই স্বাভাবিক। আমরা যখন সুনামগঞ্জে গিয়েছি, আমরা টাঙ্গুয়ার হাওরের দিকে গেছি, আমরা মনে করি তো বাংলাদেশ থেকে সবাই, ঢাকা থেকে সবাই টাঙ্গুয়ার হাওর ঘুরতে যায়, কিন্তু লোকাল মানুষ কি মনে করে? আসলে লোকাল মানুষ আসলে মনে করতেছে ও আমার হাওর নষ্ট করতেছে, কারণ আপনার কাছে ওইটা ঘুরতে যাওয়ার জায়গা, কিন্তু তার কাছে ওইটা জীবিকার জায়গা। সে জানে যে আপনি এখানে প্লাস্টিক ফালান, আপনি এখানে 50টা বোট চলার কথা ছিল, এখানে 350 বোট চালাচ্ছেন, এই বোটগুলোতে এসি চলতেছে, এবং এটা আমার পরিবেশ নষ্ট করছে। সেখানেও কি তাদের জীবিকা বাড়ছে না? জীবিকা কিভাবে বাড়বে? আপনার কি মনে হয় যে ওই লোকাল ওই গ্রামের লোকটা, তার পক্ষে 35 লাখ টাকা খরচ করে একটা বোট বানানো সম্ভব, যে বোটে আপনি ঘুরতে যাবেন? মালিকানা তাদের থাকছে না, কিন্তু কাজ তো তারা করছে। আপনি মনে করেন যে যেই জায়গা থেকে মাছ আহরণ হইতো, যেই জায়গা থেকে সে ফসল করতে পারতো, এই সব কিছু বন্ধ হয়ে গেছে। তো আপনি মনে করেন যে 30 জনের জীবিকা নষ্ট করে 3 জনের জীবিকা দিয়ে তো আসলে শেষ পর্যন্ত এই অভিজ্ঞতাগুলোকে আপনারা কাজে লাগিয়ে নতুন বাংলাদেশের রূপরেখার কথা বলছেন। আমরা চেষ্টা করছি যে এই যে মানুষের যে স্বাভাবিক এবং ছোট ছোট চাওয়াগুলো, যেগুলোকে হয়তোবা আমরা ঢাকা থেকে বসে অনেক সময় আসলে অ্যাড্রেস করতে পারি না, আমরা বুঝতেও পারি না, কিন্তু ওই গ্রামের লোকটা যার পাশ দিয়ে আসলে এনসিপি প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে আসলে নতুন বাংলাদেশ গড়তে চায়, তাদের আমরা মনে করি যে যতক্ষণ না আপনি প্রান্তিক জনগোষ্ঠীকে, যতক্ষণ না আপনি বাংলাদেশের মেইন স্ট্রিমে, মেইন ইকোনমিক্যাল পয়েন্টে আপনি আনতে পারতেছেন, মেইন ইকোনমিক্যাল ফ্লো রেডি তাকে যুক্ত করতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত মানে খুব সিম্পল, আপনি অর্থনৈতিক বৈষম্য দূর না করতে পারলে একটা দেশে কোনোভাবেই সুশাসন নিশ্চিত করা। সেক্ষেত্রে কালকে যদি